ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। মাইসেলফ সৌমশ্রী ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সার্বজনীন বা বারোয়ারি দুর্গাপুজোর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আপনাদেরকে। কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে চলে এসেছি কিন্তু একদম বনেদি বাড়ির দুর্গাপুজো পরিক্রমা নিয়ে, বা রাজবাড়িও হতে পারে। তো একদম সুতানুটি পরিষদের সবথেকে পুরনো বা শোভাবাজার চত্বরের মধ্যে রাজবাড়ি হচ্ছে আমাদের রাজা নবকৃষ্ণদেব। তার বাড়ির যে দুর্গাপুজো এবছরের 269তম দুর্গোৎসব, এবং এই বাড়ির হিস্ট্রি বা পুজো কিভাবে শুরু হলো সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু হাঁটা পথে 2 মিনিট লাগে। তো এখানে কিন্তু প্রতি জন হিসেবে 500 টাকা দিলে এবছরের থেকে ওদের 19টা পদের তালিকা নিয়ে একটা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো রাজকীয় ভোজের একটা ব্যবস্থা করেছে। আপনারা চাইলে সেটাও অ্যাভেল করতে পারেন। সালটা ছিল 1757 সাল। জুলাই মাসের পলাশী যুদ্ধ সবে থেমেছে। ইংরেজরা এই যুদ্ধের বিজয় উৎসব পালন করতে চেয়েছিল। যেহেতু লর্ড ক্লাইভের বিশ্বস্ত মুন্সি হিসাবে রাজা নবকৃষ্ণদেব ছিলেন, তার ওপরেই এই বিজয় উৎসবের ভার আসে। তখনই উনি রাতারাতি একটি ঠাকুর দালান তৈরি করে নেন শোভাবাজার রাজবাড়ির চত্বরে, এবং সেখানেই দুর্গাপুজো শুরু করে। এই দুর্গাপুজো ভীষণ জাঁকজমকভাবে তৈরি হয়, এবং পুজোর সাথে সাথে নানান ধরনের গান বাজনা এবং রাজকীয় পানভোজন এবং ভোজনের ব্যবস্থাও ছিল। এটা কিন্তু এই বছরের 269তম দুর্গোৎসব। শোভাবাজার রাজবাড়ির বড় তরফের এটা। এই শোভাবাজার বাড়িটাই কিন্তু মেন রাজবাড়ি, আর এটা হচ্ছে ছোট তরফের রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ি প্রায় ছোট তরফের রাজবাড়ির একবার হিস্ট্রিটা আপনাদের বলে রাখবো। প্রায় 36 বছর পর্যন্ত কিন্তু নবকৃষ্ণদেব কিন্তু মানে কোনো সন্তান ছিলেন না, তাই তিনি সর্বশেষে ওনার বংশ রক্ষার জন্য ওনার দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন। তারপরে 13 বছর পরে কিন্তু রাজা পঞ্চম রানীর থেকে কিন্তু জন্ম নেন রাজা নবকৃষ্ণদেবের পুত্র রাজকৃষ্ণ। তাই এই যে গোপীনাথ আছেন, ইনি কিন্তু রাজার দত্তক পুত্র। অ্যাকচুয়ালি ইনি কিন্তু আমাদের রাজার দাদার ছেলে আছেন, সেটা হচ্ছে এটা ছোট তরফ, তাই বলা হয় এটাও ছোট তরফের। এখানেও কিন্তু এই পরিবার থেকেও কিন্তু পুজো করা হয়। এই বাড়িটিও ভীষণ মেনটেনেন্স করা থাকে, আর খুব সুন্দরভাবে দেখুন রাজকীয়ভাবে বাড়িটাকে পুরো সাজানো, সেকালে রাজকীয় যেরকম হয় সেরকমই। তো চলুন পুরো পুজোটা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দেবী প্রতিমাকে আপনাদের দেখাচ্ছি, অসম্ভব সুন্দর দেখতে। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর বহুত রীতিনীতি রেওয়াজ আছে। এখানে খাজা গজা নানান ধরনের কিন্তু ভাজাভাজি খুব প্রচলন। তাছাড়া যেটা সবথেকে বড় প্রচলন ছিল একটা টাইমে, সেটা হচ্ছে যখন মায়ের বিদায় বেলা থাকে বা নিরঞ্জন যাত্রা থাকে, তখন কৈলাসে খবর পাঠানো হতো। 2 জোড়া নীলকণ্ঠ পাখি উড়িয়ে বাবার কাছে খবর পাঠানো হতো যে মাকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই রীতিনীতি কিন্তু এখন মানা হয় না, কারণ সরকারিভাবে এগুলো এখন বেআইনি হয়ে গেছে। কিন্তু আমার দেখা খুব ভুল না হলেও 9-10 সাল পর্যন্ত আমি কিন্তু এই রীতি দেখেছি। এই তো শোভাবাজারের কাছে আদিবান থেকেই যাচ্ছি উল্টো শোভাবাজার রাজবাড়ির বড় তরফ এবং ছোট তরফের রাজবাড়ির যে পুজো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুর্গা প্রতিমা। তারপর চলে এসেছে উত্তরের আরও একটি বনেদি বাড়ির দুর্গাপুজো, সেটা হচ্ছে দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গোৎসব। এই বছরের ওনাদের 219 বর্ষপূর্তি দুর্গোৎসব। তো চলুন ভেতরে যাওয়া যাক। নীলমণি মিত্রের বাড়ির যে দুর্গাপুজো, এটি একটি প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো বলাই যায়, যা 1700 দশক থেকে শুরু হয়েছিল, আজও তা পালিত হয়ে আসছে। যদিও নীলমণি মিত্র একজন নিজেই ছিলেন
ছিলেন 19 শতকের একজন ইঞ্জিনিয়ার। 1700 দশক থেকে তাদের বাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল এবং নীলমণি মিত্রের নাতি রাধা কৃষ্ণ মিত্র এই পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন। তো এই পুজো কলকাতার প্রাচীন বনেদি বাড়ির দুর্গাপুজো বলাই যায়। এটা একটি উদাহরণ বলা যায়, এটা একটি ঐতিহ্য বয়ে আসছে। বনেদি বাড়ির দুর্গাপুজো বলতে সেই সব পারিবারিক দুর্গাপুজোকেই বোঝানো হয় যা কলকাতার অভিজাত পরিবারগুলিতে একটি শতাব্দী ধরে অনুষ্ঠান হয়ে আসছে, যাদের পুজো কিন্তু একদম কি বলবো ট্র্যাডিশন মেনেই হয়। দেখুন কত সুন্দর শ্বেত পাথরের দিয়ে একদম মোজাইক করা বাড়ি, আর থাম্বাগুলো দেখুন, আর ঝাড় লণ্ঠনগুলো তো অসম্ভব সুন্দর দেখতে। এই বাড়ির একটি প্রাচীন দুর্গাপুজোর প্রথা হচ্ছে মাছ খেয়ে দেবীকে বরণ করা হয়। দর্জিপাড়ার মিত্রবাড়ির পরেই কিন্তু উত্তর কলকাতার আরও একটি বড় বনেদি বাড়ির পুজো পরিক্রমায় চলে এসেছে। সেটা বিডন স্ট্রিট এলাকার মধ্যে পড়ে রামদুলাল নিবাস। আমরা সবাই জানি সেটা হচ্ছে ছাতুবাবু এবং লাটুবাবুর ঠাকুর বাড়ি হিসাবে। এই ছাতুবাবু লাটুবাবু কে ছিলেন? ছাতুবাবু লাটুবাবুর পিতামহ রামদুলাল দে শৈশবে পিতৃমাতৃহীন ছিলেন। তিনি লালন পালন হয়েছেন তার মাতামহ এবং মাতামহীর কাছে। তার মাতামহী বিখ্যাত ধনী ব্যবসায়ী হাটকুলা দত্ত পরিবারের মদনমোহন দত্তের বাড়িতে রাঁধুনির কাজ করেন। সেখানেই রামদুলাল থাকতেন এবং মনিবের সাথে সাথে কাজ করতেন এবং নানান ভাষা ওনার থেকে শিখতেন। এবং প্রথমে তিনি মাসিক 5 টাকা বেতনে বিল সরকারের কাজ পান, পরে মাসিক 10 টাকার বেতনে জাহাজ সরকারের চাকরি পান। তিনি মনিবের পক্ষ থেকে নিলামে উপস্থিত থাকতেন এবং নিলামে ডুবে যাওয়া জাহাজগুলি তিনি নগদে কিনে আনতেন মনিবের হয়ে। তাই এরকমই একটা দিন 14,000 টাকা একটি ডুবে যাওয়া জাহাজ কিনে আনেন এবং নিলাম থেকে বেরিয়ে আসার সময় তখন এক ইংরেজ ভদ্রলোক উপযাজক হয়ে ওই জাহাজটি কিনে নেন নগদ 9 লক্ষর কিছু কম দিয়ে কিনে নেন। এবং রামদুলাল দে কিন্তু এতটাই সততার মানুষ ছিলেন, তিনি তার মনিবকে গিয়ে পুরো টাকাটাই মানে মদনবাবুকে গিয়ে পুরো টাকাটা দিয়ে দেন। এই সততা দেখেই কিন্তু মদনবাবু ওনাকে ওই টাকাটা ওনার প্রাপ্য হিসাবে দিয়ে দেন। এই যে পুঁজি, এই টাকাটাকে তিনি ভবিষ্যতে কাজে লাগিয়ে তিনি উন্নতির চরম শিখরে পৌঁছে যান এবং সেখান থেকেই তিনি দান ধ্যান করেছেন, প্রচুর ত্রাণে দিয়েছেন, প্রচুর গরিব মানুষদেরকেও খাওয়াতেন, পড়াতেন, অভাবী মানুষদের হয়ে উদারভাবে খাদ্য দিতেন এবং নানান জায়গায় বারাণসীতে উনি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তারই 2 পুত্র আশুতোষ এবং প্রমোদনাথ, এবং যিনি ছাতুবাবু এবং লাটুবাবু নামেই পরিচিত। আশুতোষ বাবু কিন্তু ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠ সেতারিদের মধ্যে এক অন্যতম। 2 ভাই ছিলেন নিদারুণ মনের মানুষ এবং দানশীল, তেমনই আবার বিলাসী। এই সেকালের ওনারা বাবু নামে পরিচিত পান এই কারণেই, যেহেতু ওনারা ভীষণ বিলাসিতার মধ্যে দিন কাটাতেন। এবং দেবী প্রতিমা এখানকার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে দেবী প্রতিমা কিন্তু শোনা যায় লক্ষ্মী এবং সরস্বতী নয়, ওনার 2 বান্ধবী মানে দেবী এই প্রতিমার বান্ধবী জয়া এবং বিজয়া হিসাবেই থাকেন। এখনও পর্যন্ত কোনো রকমভাবে ট্রাস্ট দিয়েই পুজোটা চলা হয়। প্রায় 200 বছরেরও পুরনো এই পুজো। ট্রাস্টের আন্ডারেই প্রায় 100 ক্রস হয়ে গেছে, 105-6 বছর হবে। এবং নানান জায়গাকার যে মানুষরা এখানে সেতারি বা থিয়েটার বা নানান ধরনের গানের যে জলসা বসতো, তাদের কিছু নিদারুণ ফটো ফ্রেম করে এখানে রাখা রয়েছে। বাড়িটা ভীষণই পুরনো, বড় বড় থাম্বাযুক্ত লাল বাড়ি,
ভেতরটা পুরো বনেদি বাড়ি এবং জমিদার বাড়ি দেখেই মনে হচ্ছে। এত সুন্দর সুন্দর ঝাল লণ্ঠন আর অসম্ভব সুন্দর এই বাড়িটা। তাছাড়াও শোনা যায় যে আগে তো নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, মানে সরকারিভাবে এখন তা নিষিদ্ধ, তাই নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় না, তার বদলে কিন্তু ওড়ানো হয় পায়রা। ইনি হলেন গিয়ে প্রমোদনাথ দেব, লাটুবাবু, আর এনার দাদা সাতুবাবু, এই যে সাতুবাবু, আশুতোষ নাথ দেব।